ত্যাগের মহিমা ও যথাযথ ধর্মীয় মর্যাদায় সারা দেশে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। বরাবরের মতো এবারও সকাল 7:30টায় ঈদুল আজহার প্রধান জামাত জাতীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয়েছে। এতে অংশ নেন প্রধান উপদেষ্টা, উপদেষ্টা পরিষদের সদস্য, প্রধান বিচারপতি, রাজনীতিবিদ সহ বিভিন্ন শ্রেণী পেশার হাজারো মানুষ। এবার জাতীয় ঈদগাহে ঈদের নামাজে ইমামতি করেন বাইতুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মোহাম্মদ আব্দুল মালেক। জাতীয় ঈদগাহে নারীদের জন্যেও ছিল বিশেষ ব্যবস্থা। জামাত শেষে সারা বিশ্বের শান্তি কামনায় করা হয় মোনাজাত। পরে মুসল্লিরা কোলাকুলি করে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন। এদিকে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে সকাল 7টায় প্রথম জামাত আদায় করা হয়। বেলা 11:15 পর্যন্ত থাকছে আরও 4টি জামাত। ঈদ জামাতে অংশ নিতে জাতীয় মসজিদ বাইতুল মোকাররম সহ বিভিন্ন মসজিদে ভোর থেকেই জড়ো হচ্ছেন মুসল্লিরা। জামাতকে ঘিরে সারা দেশে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। প্রার্থনা ছিল দেশবাসী সবাইকে নিয়ে যেন আমরা সুস্থভাবে একটা ভালো সমাজে চলতে পারি। মানুষজন পশু কোরবানি দিবে, পাশাপাশি যেমন ভিতরের যে পশুত্ব আছে মানুষের মধ্যে, সেই পশুত্বও যেন পাশাপাশি কোরবানি দেয়। চাইলাম যাতে ঈদটা ভালো মতো কাটে আমাদের, আল্লাহ যাতে কোরবানি আমাদের কবুল করে। দেশবাসীর জন্য এবং সবার জন্য চাচ্ছি এই দেশ যেন আরো সুন্দর সুশৃঙ্খলভাবে চলে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সামনের দিকে হবে না এবং একে অপরের সাথে সৌহার্দ্যপূর্ণভাবে যেন আমরা এগিয়ে যেতে পারি। ঈদ জামাতের আরও খবর জানাতে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের সামনে থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আনোয়ার সাদাত নূর। সাদাত, বেলা 11টা পর্যন্ত তো ঈদের 4টি জামাত এখানে অনুষ্ঠিত হবে। এখন কততম জামাতের প্রস্তুতি চলছে, সেখানকার সার্বিক ব্যবস্থাপনা নিয়ে জানাবেন। জাতীয় মসজিদ বাইতুল মোকাররম মসজিদ প্রাঙ্গণে মসজিদে ঈদুল আজহার মোট 5টি জামাত অনুষ্ঠিত হবে। এর মধ্যে এখন তৃতীয় জামাতটি চলমান। সকাল 7টায় প্রথম এবং সকাল 8টায় দ্বিতীয় জামাত ইতিমধ্যে অনুষ্ঠিত হয়েছে। এখন তৃতীয় জামাত চলমান। এতে ইমামতি করছেন ডক্টর মোশতাক আহমদ। তার সঞ্চালনায় এখন তৃতীয় নামাজ মুসল্লিরা আদায় করছেন। এর আগে কিন্তু ইমাম সাহেব তিনি খুতবা দিচ্ছিলেন। খুতবায় তিনি কিন্তু জানাচ্ছিলেন যে এই ঈদুল আজহা অর্থাৎ যে ত্যাগের কথা, ঈদ অর্থ যেমন আরবিতে উৎসব বা আনন্দ, আজহা শব্দের অর্থ কিন্তু উৎসর্গ বা ত্যাগ। এই যে ঈদুল আজহা মানে ত্যাগের আনন্দ, এই ত্যাগের আনন্দের যে মহিমা, সেই গুরুত্ব এবং তাৎপর্যের কথাই কিন্তু ইমাম সাহেব খুতবার মাধ্যমে তুলে ধরছিলেন এবং মুসল্লিদের দৃষ্টি আকর্ষণ করছিলেন যে আসলে এই ঈদুল আজহার তাৎপর্যটি কোথায়, মানে ত্যাগের মহিমাটা কোথায় আসলে প্রকৃত অর্থে বা প্রকৃতভাবে সেটি প্রতীয়মান হয়। আমরা জানি যে এই ঈদুল আজহা নামাজ শেষে কিন্তু মানুষ পশু তার সামর্থ্য অনুযায়ী পশু কোরবানি মানে কোরবানির ঈদ, যে কোরবান শব্দ থেকে কোরবানির ঈদ এলো, সেটিতে ব্যস্ত হয়ে পড়ে। কিন্তু ইমাম সাহেব বলছিলেন যে পশু কোরবানির আগে যেটি গুরুত্বপূর্ণ, যে তার অন্তরের যে প্রবৃত্তি মানে খারাপ প্রবৃত্তি বা পশুত্ব আছে, সেটিকে কিভাবে দূরীকরণ করা যায়, সেটিকে কিভাবে নিবৃত করা যায়, সেই মহিমান্বিত হয়। সেই ত্যাগের শিক্ষা মানুষ গ্রহণ করে ঈদুল আজহা থেকে নিজের মনের অন্তরের পশুকে কোরবানি করবেন এবং আগামীতে স্বচ্ছভাবে তার জীবনযাপন করবেন, এরকম প্রত্যাশা। নিশ্চয়ই সাদাত, আপনি জামাতের তথ্য আরো সংগ্রহ করতে থাকুন, পরবর্তীতে আবার আপনার সাথে যুক্ত হব। এদিকে পবিত্র ঈদুল আজহার যথাযোগ্য মর্যাদায় সারা দেশে অনুষ্ঠিত হয়েছে ঈদ জামাত। নামাজ শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত করা হয়। চট্টগ্রামের জমিয়তুল ফালা মসজিদে সকাল 7:30টায় ঈদুল আজহার প্রথম ও প্রধান জামাত অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন চট্টগ্রামের বিভিন্ন সামাজিক রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা। বড় পরিসরের 9টি ছাড়াও নগরীর প্রত্যেক ওয়ার্ডে একটি করে ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে। সকাল 7:30টায় বরিশালের বান্দর রোডের হেমায়েত উদ্দিন কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। একই সময় রাজশাহীর হজরত শাহ মুখদুম কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে জেলার প্রধান জামাত অনুষ্ঠিত হয়। নামাজ শেষে কোলাকুলি করে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন মুসল্লিরা।
ঢাকার বাইরে ঈদ জামাতের খবর জানাতে কিশোরগঞ্জ ও বরিশাল থেকে যোগ দেবেন সহকর্মীরা। শুরুতে কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহ মাঠ থেকে ঈদ জামাত নিয়ে জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী শাহজাহান সাজু। সাজু, লোক সমাগম কেমন হয়েছে এই শোলাকিয়ার ঐতিহ্যবাহী ঈদ জামাতে, আর সার্বিক ব্যবস্থাপনা কেমন দেখছেন? মোনাজাতের পরে কি বলছেন মুসল্লিরা? ইতিমধ্যে নামাজ চলছে, সকাল 9টায়, ঠিক 9টার সাথে সাথে নামাজ শুরু হয়েছে, নামাজ চলছে। আমি যদি আপনাকে একটু দেখাই যে এই যে 198তম যে জামাত, সে জামাত অনুষ্ঠিত হচ্ছে। আমরা একটু নামাজটা দেখাচ্ছি, নামাজের পর আবার আমি কথা বলব। السلام عليكم ورحمة الله. السلام عليكم ورحمة الله. الله أكبر الله أكبر. শোলাকিয়া ঈদগাহ মাঠের 198তম ঈদুল আজহা শেষ হয়েছে। আমি যদি আপনাকে বলি যে নিরাপত্তার বিষয়টা, সার্বিক নিরাপত্তা ছিল একেবারে চোখে পড়ার মতো। আইন শৃঙ্খলা যে বাহিনী, তাদের একেবারে 4 স্তরের নিরাপত্তা ছিল। শুধু শোলাকিয়া মাঠই নয়, একেবারে জেলা শহর সহ এই শোলাকিয়া মাঠ ছিল নিরাপত্তার চাদরে ঢাকা। এবং আমরা কথা বলেছি যিনি বর্তমানে কিশোরগঞ্জের পুলিশ সুপারের দায়িত্বে রয়েছেন, ঢাকা রেঞ্জের যে পুলিশ সুপার মোহাম্মদ কাজেমউদ্দিন, তিনি আমাদেরকে জানিয়েছেন যে আসলে আইন শৃঙ্খলা পরিস্থিতির বিষয়ে তারা একেবারে সর্বোচ্চ যে নজরদারি সেটা ছিল। এখানে পোশাকে পুলিশ, র্যাব, বিজিবি রয়েছে 2 প্লাটুন, সেনাবাহিনীর লোকজন রয়েছে, আর সাদা পোশাকে অনেক মানুষ রয়েছেন আইন শৃঙ্খলা বাহিনীর, যেটা আসলে কত সংখ্যক সেটা নিরাপত্তার খাতিরে আমাদেরকে জানানো হয়নি। সব মিলিয়ে আমি যদি বলি যে এই নিরাপত্তার কোনো ঘাটতি, কমতি, খামতি কোনোটাই ছিল। আর মানুষজন আসলে আজকে যে নামাজটা পড়েছেন, আমরা সকালে এসেছি, দেখেছি, কথা বলেছি, এবং এই যে নামাজ মাত্রই শেষ হলো, খুব শান্তিপূর্ণভাবে নামাজ শেষ হয়েছে। আবহাওয়া অনুকূলে ছিল, খুব একটা রৌদ্রও নেই, বৃষ্টিও নেই, সব মিলে নামাজ এই যে শেষ 198তম ঈদুল আজহার জামাত শেষ হয়েছে। আপনি জামাতের ব্যাপারে আরো তথ্য সংগ্রহ করতে থাকুন। এবারে আমরা একটু বরিশালের পরিস্থিতি জানবো। বরিশালে জামাতের খবর জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী আল আমিন। আল আমিন, বরিশালে তো প্রায় সকাল 7টা থেকে বিভিন্ন জায়গায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। আপনি যেখানে রয়েছেন সেখানকার পরিস্থিতি কেমন দেখছেন? জি, বরিশালে ঈদের হেমায়তুদ্দিন ঈদগাহ ময়দানে কিন্তু সকাল 9:30 হয়েছে। সেখানে কিন্তু বরিশালের বিভাগীয় প্রশাসন থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, পেশাজীবী সর্বস্তরের মানুষ কিন্তু সেখানে অংশগ্রহণ করে এবং সবশেষ নামাজ সকাল 9:30টায় এই আমি এখন রয়েছি নগরীর সদর রোডের বাইতুল মোকাররম জামে মসজিদের সামনে। এখানে কিন্তু ইতিমধ্যে নামাজ শুরু হয়ে গেছে। এখানে সালাত নামাজ আদায় করার জন্য কিন্তু মুসল্লিরা এসেছেন এবং তারা কিন্তু নামাজ আদায় করছেন। আমরা দেখেছি যে সকাল থেকেই কিন্তু আসলে যখন সকাল 7:30টার নামাজ অংশগ্রহণ করতে 6টা থেকে কিন্তু মুসল্লিরা ভিড় করতে থাকেন ঈদগাহ ময়দানে। এর পাশাপাশি বরিশালের যে অন্যান্য যে মসজিদগুলো রয়েছে সেখানে কিন্তু আসলে মুসল্লিরা ভিড় করতে থাকেন আমরা দেখেছি এবং সেখানে কিন্তু আসলে বরিশালের বিভাগীয় কমিশনার কথা বলেছিলেন। তিনি কিন্তু বিশেষ করে এবছর চামড়া যাতে সংরক্ষণ করা যায় এবং চামড়া যাতে নষ্ট না হয় সেই বিষয়টির উপরে গুরুত্ব দিয়েছেন এবং তিনি কিন্তু বলেছেন যে আসলে এই চামড়া যাতে তারা লবণ বিতরণ করা হয়েছে যে এই চামড়াগুলো যাতে সংরক্ষণ করতে পারে এবং এই ত্যাগের মহিমায় মানুষ যে ত্যাগের মহিমায় কিন্তু মানুষ উদ্ভাসিত হয়েছে এবং এই ত্যাগের কথা কিন্তু তারা বলছেন যে আসলে যে
ত্যাগের জন্য মানুষ এই কোরবানি দিচ্ছেন, সেটি যদি আসলে মানুষের মন পরিষ্কার থাকে, তারা যদি নিজেদের মন থেকে সেই কোরবানি দিতে পারেন। বরিশালে কিন্তু এবার 500টির মতো মসজিদে ঈদের নামাজ অনুষ্ঠিত হচ্ছে এবং শান্তিপূর্ণভাবে কিন্তু এই নামাজ অনুষ্ঠিত হয়েছে এবং মুসল্লিরা কিন্তু শান্তিপূর্ণভাবে এই নামাজ আদায় করতে পেরেছেন। তো এই ছিল আমার কাছে বরিশাল থেকে। বরিশালের ঈদ জামাতের খবর জানাচ্ছিলেন সহকর্মী আল আমির। ঢাকা উত্তরে 10 ঘন্টার দক্ষিণ সিটিতে 12 ঘন্টার মধ্যে প্রথম দিনের কোরবানির বর্জ্য অপসারণ করতে চায়। প্রথম দিনে 25,000 টন বর্জ্য অপসারণের লক্ষ্য 2 সিটির। পরিচ্ছন্নতার এই কর্মযজ্ঞে অংশ নেবেন 20,000 কর্মী। দুপুর 2টা থেকে শুরু হবে কার্যক্রম। সুষ্ঠু ব্যবস্থাপনার জন্য সব কর্মকর্তা কর্মচারীর ছুটি বাতিল করেছে কর্তৃপক্ষ। ঢাকার 2 সিটি কর্পোরেশন এলাকায় এবছর পশু কোরবানি হতে পারে 7 লাখের বেশি। এর বর্জ্য হতে পারে 50,000 টন। সব বর্জ্য দ্রুত অপসারণ করে নগর পরিচ্ছন্ন রাখা বড় চ্যালেঞ্জ 2 সিটি কর্পোরেশনের। নির্ধারিত সময়ে কার্যক্রম শেষ করতে বর্জ্য ব্যবস্থাপনা বিভাগ সহ কয়েকটি বিভাগের ছুটি বাতিল করা হয়েছে। এরই মধ্যে ঢাকা উত্তর 12.5 লাখ প্লাস্টিক এবং ঢাকা দক্ষিণ 1,40,000 বায়োডিগ্রেডেবল ব্যাগ দিয়েছে নগরবাসীকে। ঢাকা দক্ষিণ সিটিতে এবার 20,000 টনের বেশি বর্জ্য হতে পারে, যা সরাতে কাজ করবেন অন্তত 10,000 কর্মী। এজন্য 224টি ডাম্প ট্রাক, 381টি পিকআপ, 24টি পে লোডার সহ ভারী যানবাহন সার্বক্ষণিক নিয়োজিত থাকবে। টোটাল 10,000 প্লাস জনবল, 2,000 প্লাস গাড়ি এবং আপনি জানেন যে হাটের জন্য আলাদাভাবে আমরা জনবল নিয়োগ করেছি, যেন আমাদের কাজগুলি যেন স্মুথ এবং ইফেক্টিভলি হয়। সো আমি আশা করছি সব কিছু ঠিক থাকলে ইনশাল্লাহ কালকে আমাদের যে এক্সপেক্টেড টার্গেট 12 ঘন্টার ভিতরে প্রতিদিনের বর্জ্য প্রতিদিন আমরা সরিয়ে ফেলতে পারবো, সেই আশা নিয়ে ইনশাল্লাহ আমরা কাজটা শুরু করব। বর্জ্য ব্যবস্থাপনায় 10,000-এর বেশি কর্মী রেখেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। 2,500 বস্তা ব্লিচিং পাউডার এবং 4,000 ক্যান জীবাণুনাশক বিতরণ করেছে সংস্থাটি। 10 ঘন্টার মধ্যে প্রথম দিনের বর্জ্য অপসারণ করতে চায় ডিএনসিসি। বৃষ্টি হলে ওই অনেকটা দেখা যাচ্ছে যে ময়লার যে রক্ত থাকে এটা অনেক সময় ধুয়ে যায়, বাট সেই ম্যানেজমেন্টটা আমাদেরকে করতে হয়। তবে যদি বৃষ্টি আসে সেক্ষেত্রে ন্যাচারালি ল্যান্ডফিল এরিয়াতে গাড়িগুলো স্বাভাবিকের চেয়ে ধীর গতিতে চলবে। অ্যাডিশনাল কশন নিতে হবে, কারণ ওই আপ স্লোপে আপ হিলে চলার সময় গাড়িগুলো তার স্বাভাবিক গতিতে চলবে না। সেক্ষেত্রে বৃষ্টি যদি হয় তাহলে সময় তার চেয়ে একটু অতিরিক্ত লাগতে পারে। বর্জ্য সংগ্রহ শেষে প্রথমে তা স্থানান্তর করা হবে এসটিএসে, পরে ডাম্পিংয়ের জন্য নেওয়া হবে আমিনবাজার এবং মাতোয়াইল ল্যান্ডফিল্ডে। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিএনপি ডিসেম্বরে নির্বাচন চেয়েছিল, তা না হওয়ায় জাতি হতাশ বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। চোখের চিকিৎসা শেষে শুক্রবার রাতে দেশে ফিরে শাহজালাল বিমানবন্দরে তিনি এই মন্তব্য করেন। আর প্রধান উপদেষ্টার এপ্রিলে নির্বাচনের ঘোষণার প্রত্যাশা পূরণ হয়নি বলে মন্তব্য করেছেন দলটির নেতা সালাউদ্দিন আহমদ। আগামী বছরের এপ্রিলের প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনুস। শুক্রবার সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে এই কথা জানান তিনি। আগামী জাতীয় নির্বাচন 2026 সালের এপ্রিলের প্রথমার্ধের যে কোনো একটি দিনে অনুষ্ঠিত হবে। তবে প্রধান উপদেষ্টার এই ঘোষণায় নাখোশ বিএনপি। থাইল্যান্ডে চিকিৎসা শেষে দেশে ফিরে দলটির মহাসচিব বলেন, ডিসেম্বরে নির্বাচনের কথা বারবার বলেছেন তারা। এপ্রিলে নির্বাচনের ঘোষণার বিষয়ে শিগগিরই দলটি সিদ্ধান্ত নেবে বলেও জানান তিনি। প্রফেসর ডক্টর ইউনূস তিনি বোধহয় জাতির উদ্দেশ্যে ভাষণে এপ্রিল মাসের ঘোষণা করেছেন। নিঃসন্দেহে এটাতে আসলে আমরা নয়, আমার গোটা জাতি হতাশ হয়েছে। প্রধান উপদেষ্টার ভাষণের প্রতিক্রিয়ায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, 50 বেশি দল ডিসেম্বরের মধ্যেই নির্বাচনের দাবি জানিয়েছে, কিন্তু প্রধান উপদেষ্টা তা আমলে নেননি। এই বিষয়ে আমাদের প্রতিক্রিয়া হচ্ছে যে জাতির প্রত্যাশা পূরণ হয়নি। অধিকাংশ দল, 50-এরও অধিক দল ডিসেম্বরের মধ্যেই নির্বাচনের দাবি জানিয়ে আসছিলেন দীর্ঘদিন থেকে। আমরা যৌক্তিকভাবে ডিসেম্বরের ভিতরেই নির্বাচন অনুষ্ঠানের জন্য আমাদের বক্তব্য সবসময় উপস্থাপন করেছি। গত ডিসেম্বরের প্রথম আগামী বছরের জুনের মধ্যে নির্বাচনের কথা বলেন প্রধান উপদেষ্টা। আমরা জাতির সামনে উপস্থাপন করতে পারব। মাহমুদুল হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এই ছিল সকাল 9টার বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। সব খবরের আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।